প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারিগরি ত্রুটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, আমরা আবার ফিরে আসলাম তোমাদের সামনে। আমরা আলোচনা করছিলাম যে জাবেদা নিয়ে। আমরা ক্লাসে চলে যাচ্ছি সরাসরি। তোমাদের স্লাইডটাকে আমি রিমুভ করে দিচ্ছি। আমরা এখানে ছিলাম যে মাসুদ এন্টারপ্রাইজে জাবেদা করব, এবং এখানে দেখো একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা কি ছিল? 1 তারিখের যে লেনদেনটি ছিল, যেটি আমরা বলেছি যে 2020 সালের 1 মে তারিখের দেখো লেনদেন আছে। সেখানে দেওয়া আছে দেখো যে 1,20,000 টাকা নগদ এবং তার ব্যাংক হিসাব থেকে 80,000 টাকা নিয়ে মাসুদ এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা শুরু করা হয়েছে। তাহলে আমরা এই যে লেনদেনটি ছিল 1 তারিখের, সেই 1 তারিখের লেনদেনটি এভাবে তারিখের ঘরে আগে তারিখ লিখব, আর এখানটায় আমরা কি করব? নগদান হিসাব ডেবিট, নগদ টাকা সে নিয়ে এসেছে আর সে ব্যাংক থেকে টাকা নিয়ে এসেছে। এখন ব্যাংক থেকে যে টাকা নিয়ে এসেছে, সেই ব্যাংক থেকে যে টাকাটা নিয়ে এসেছে মাসুদ এন্টারপ্রাইজের কাছে সেটি ব্যাংক হিসাব নাকি নগদান হিসাব, এই জায়গাটা একটা প্রশ্ন রয়েছে। সেটি কেমন? লক্ষ্য করো, রহিম নগদ নিয়ে এসেছে 1 লাখ, আর রহিম তার 1,20,000 টাকা নগদ এনেছে, আর ব্যাংক থেকে সে টাকা উত্তোলন করে আরও 80,000 টাকা এনেছে। তাহলে রহিম ব্যবসা প্রতিষ্ঠানে মোট কত টাকা এনেছে? 1,20,000 এবং 80,000, মানে 2 লাখ টাকা। এই 2 লাখ টাকা কিন্তু তার জন্যে কি? তার জন্যে নগদান হিসাব। এই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নগদান হিসাব। তো নগদান হিসাব ডেবিট হবে এখানে 2 লাখ টাকা, 2 লাখ টাকা। আর এখানে মূলধন হিসাব হবে ক্রেডিট, মূলধন হিসাব হবে ক্রেডিট 2 লাখ টাকা। আমরা এখানে ব্যাখ্যা লিখব, নগদ টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করা হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করো, প্রশ্নটি তোমরা আবার দেখো। আমি পুরো প্রশ্নটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রশ্নটি কি বলেছে। এখানে প্রশ্নটি বড় করে দিচ্ছি আমি। দেখো এখানে বলেছে যে 2020 সালের 1 মে তারিখে মিস্টার রহিম 1,20,000 টাকা নগদ এবং তার ব্যাংক হিসাব থেকে 80,000 টাকা। এই যে ব্যাংক হিসাব থেকে সে 80,000 টাকা নিয়ে আসলো, এই 80,000 টাকা আর 1,20,000 টাকা দুটো মিলে আমার 2 লাখ টাকা। এই 2 লাখ টাকা আমার কিন্তু কোথায় এসেছে? ব্যবসা প্রতিষ্ঠানে এসেছে। ব্যবসা প্রতিষ্ঠানে পৃথকভাবে 1,20,000, আবার পৃথকভাবে ব্যাংক হিসাব 80,000, এরকম কিন্তু আসে নাই। এই যে 80,000 টাকা, এটা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমাকৃত টাকা না, এটা রহিমের ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা ছিল। রহিম ব্যক্তিগত ব্যাংক হিসাব থেকে 80,000 টাকা তুলে 1,20,000 আর 80,000, এই 2 লাখ টাকা ব্যবসায় এনেছে। সো আমরা বোর্ডে ফলো করি, আমরা বোর্ডে দেখি যে নগদান হিসাব ডেবিট আছে 2 লাখ টাকা। কিভাবে 2 লাখ টাকা হলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আর মূলধন হিসাব ক্রেডিট হবে 2 লাখ টাকা। এই 2 লাখ টাকা কিভাবে হয়েছে আমরা বুঝতে পেরেছি যে আসলে এখানে 1,20,000 টাকা ছিল ক্যাশ, আর রহিম ব্যাংক থেকে টাকা নিয়ে এসেছিল 80,000। এই দুটো মিলে একসাথে 2 লাখ টাকা হয়েছে। এই 2 লাখ টাকা আমরা এখানে পোস্টিং দিয়েছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে পরের প্রশ্নে যাচ্ছি। পরের জাবেদাটি আমরা করব, পরের লেনদেনটি করব। লক্ষ্য করো 9 তারিখ, মে 9 তারিখে কি বলেছে তোমরা দেখো। আমি ততক্ষণে বোর্ডটা ক্লিয়ার করে নিচ্ছি। 9 তারিখের লেনদেনটি দেখো। আমরা এখন 9 তারিখটি করব। 9 তারিখের প্রশ্নটি দেখো। 9 তারিখের প্রশ্নে কি বলা আছে?
একটু বড় করে দেই, স্ক্রিনে পুরো এটা স্লাইডটা আমরা দেখাই। 9 তারিখে আছে নমিতা ট্রেডার্সের নিকট চেকের বিনিময়ে পণ্য বিক্রয়। নমিতা ট্রেডার্সের নিকট চেকের বিনিময়ে বিক্রয়। প্রশ্ন হলো, এই যে চেকের বিনিময়ে বিক্রয় 9 নাম্বারটি আমি বলছি, এই যে 9 নাম্বারের লেনদেনটি চেকের বিনিময়ে পণ্য বিক্রয়, আমি এই বিষয়টি নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করতে চাই। সো চেকের মাধ্যমে বিক্রয় হলে আমি আগে একটু নোট লিখি। হ্যাঁ, নোট, চেকের মাধ্যমে বিক্রয়। চেকের মাধ্যমে বিক্রয় হলে আমরা মনে করব কি এটি ব্যাংক সংক্রান্ত লেনদেন। ব্যাংকের সাথে এই চেকের একটা সম্পর্ক রয়েছে। ব্যাংকের সাথে যেহেতু চেকের সম্পর্ক রয়েছে, আমি পণ্য বিক্রয় করে আমি একটা চেক পাবো, তাই তো? সেই চেকটি নিয়ে আমি কি করব? ব্যাংকে জমা দিব, তবেই তো আমার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হবে, তাই না? তাহলে চেকের মাধ্যমে যদি পণ্য বিক্রয় করা হয়, এক সময়ে আমরা নগদান হিসাব ডেবিট লিখেছি, নগদ টাকার সাথে চেককে সমতুল্য মনে করেছি। এখন আমরা এই চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলে এই চেকের টাকাটি আমরা কিন্তু আলটিমেটলি চেকটি ব্যাংকে জমা দিই। ব্যাংকে যখনই জমা দিই তখন এটি আমার ক্যাশ থাকে না, এটা কি হয়ে যায়? ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যায়। তাহলে আমরা যদি চেকের মাধ্যমে পণ্য বিক্রয় পাই, তাহলে আমরা কি করব? আমরা ব্যাংক হিসাবে পোস্টিং দিব। কোথায় পোস্টিং দিব? ব্যাংক হিসাবে পোস্টিং দিব। তাহলে আমি 9 নম্বরে যে চেকের বিনিময়ে পণ্য বিক্রয় করেছি, আমি সেটি এখানে যখন লিখব, জাবেদার মধ্যে, তখন আমি কি লিখব? ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক হিসাব ডেবিট। আর কি লিখব? বিক্রয় হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমি চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করলে ব্যাংক হিসাব ডেবিট লিখব, বিক্রয় হিসাব ক্রেডিট লিখব। আর এখানে কত টাকা? 25,000 টাকা। সো এই 25,000 টাকা এখানে ডেবিটের ঘরে হবে, আর 25,000 টাকা আমার ক্রেডিটের ঘরে হবে। আমি ব্যাখ্যা লিখব এখানে, চেকের মাধ্যমে নমিতা ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয়। তাহলে কি হলো? আমি চেকের মাধ্যমে পণ্য বিক্রি করলে কি করব? ব্যাংক হিসাব ডেবিট করব। আমরা কিন্তু পুরনো বইগুলো যদি দেখি, তাহলে দেখব সেখানে লেখা নগদান হিসাব ডেবিট। আমরা নগদান হিসাব ডেবিট লিখব না, কি লিখব? ব্যাংক হিসাব ডেবিট। আর বিক্রয় হিসাব ক্রেডিট। অর্থাৎ এই চেকের টাকাটি আমার কোথায় জমা হবে? ব্যাংকে জমা হবে। এখন একটা প্রশ্ন হতে পারে যে স্যার, চেক যখন পেয়েছি, আমি চেকটা ব্যাংকে জমা দিয়েছি, ব্যাংকে টাকা বাড়িয়ে দিলাম, যদি কোনো কারণে কখনো এই চেকটি রিটার্ন আসে, ফেরত আসে, প্রত্যাখ্যান হয়, ডিজনার হয়, তখন আমি কি করব? তখন আমি ব্যাংক হিসাবকে কমিয়ে দিব, এবং এই ব্যাংক হিসাবে কমানোর যে ফাংশনটি, সেটি আমরা কিছুক্ষণ পরে এই অঙ্কে পাব। ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে তোমাদের। আমি যে প্রশ্নটি এখন উত্থাপন করলাম, এই প্রশ্নটির সমাধান আমি নিজেই তোমাদের দিব, এই অঙ্কের মধ্যেই আছে। তো আমি আবার স্লাইডে যাচ্ছি। এখন আমরা 11 তারিখের লেনদেনে দেখব পুরো স্ক্রিন জুড়ে। লক্ষ্য করো তোমরা 11 তারিখে কি বলেছে, ভালো করে দেখো প্রশ্নটি। 11 তারিখের যে লেনদেনটি আছে, আমরা এটি এখন হিসাবভুক্ত করব।
11 তারিখ কি বলেছে দেখো, আমরা 11 তারিখে কি লিখেছি, স্বাক্ষরের অমিল থাকায় প্রদত্ত 7,000 টাকার চেকটি বিক্রেতা ফেরত পাঠায়। আমি চেক দিয়েছি, আমি চেক প্রদান করেছি, প্রদত্ত চেক। এই যে প্রদত্ত চেক, এই চেকটি ফেরত এসেছে। কে ফেরত দিয়েছে? বিক্রেতা ফেরত দিয়েছে। স্বাক্ষরের অমিল থাকায় প্রদত্ত 7,000 টাকার চেকটি বিক্রেতা ফেরত পাঠায়। এখন এই যে লেনদেনটি, এটি 11 তারিখের লেনদেন। আমরা এটা হিসাবভুক্ত করব, দেখি কিভাবে হিসাবভুক্ত করা হয়। আমি যদি চেকটি কারো কাছে দিয়েছিলাম, যার কাছে দিয়েছিলাম সে আমার কি ছিল, পাওনাদার ছিল। সে আমার নিকট পণ্য বিক্রয় করেছিল আর আমি তার কাছ থেকে পণ্য ক্রয় করেছিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চেক আমি প্রদান করেছিলাম, আমি যাকে চেক প্রদান করেছিলাম সে আমার কাছে টাকা পেত, তাই না? তো সে যখন আমার কাছে টাকা পাইতো তখন আমি তাকে চেক দিয়েছি। আমি এটাকে বলেছি কি, প্রদেয় হিসাব। তা আমি যখন চেক দিয়েছি তখন আমি লিখেছিলাম প্রদেয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। আমি কিন্তু 11 তারিখের সমাধান করছি। আমি বলতে চাচ্ছি এই লেনদেনটি যখন প্রথম হয়, প্রথম পক্ষ মানে প্রথম সংঘটিত হয়, তখন কি ছিল? তখন ছিল কি, তখন ছিল এরকম, চেক প্রদান করেছিলাম কার কাছ থেকে, কাকে প্রদান করেছিলাম? বিক্রেতাকে প্রদান করেছিলাম, বিক্রেতাকে। তো বিক্রেতাকে আমি যখন চেক প্রদান করেছিলাম তখন আমি চেক প্রদান করেছিলাম কত টাকার? 7,000 টাকার। এটি ছিল আমার প্রথম ফাংশন, যে আমি এই প্রথম চেক প্রদান করেছিলাম। যখন আমি চেক প্রদান করেছিলাম তখন আমার জাবেদা ছিল কি, প্রদেয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। আমার প্রশ্নটা এখন ভালোভাবে একটু উপলব্ধি যদি না করো তোমরা কিন্তু বুঝতে পারবে না। তোমার কাছে মনে হবে যে বেশ জটিল একটা জিনিস মনে হয় আমি বোঝাচ্ছি, কিন্তু আসলে এটা খুব ইজি, খুব সহজ একটা বিষয়। লক্ষ্য করো, আমি চেক প্রদান করেছি, যাকে চেক প্রদান করেছি সে আমার কি, প্রদেয় হিসাব বা পাওনাদার। প্রদেয় হিসাব ডেবিট হয়েছে, ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে। আমি এখন স্লাইডে যাচ্ছি, স্লাইডটি তোমাদেরকে বড় করে দেখাচ্ছি, প্রশ্নটা তোমার দেখো। 11 তারিখের প্রশ্নে কি বলেছে লক্ষ্য করো। 11 তারিখের প্রশ্নে দেখো, 11 তারিখে বলেছে স্বাক্ষরের অমিল থাকায় প্রদত্ত 7,000 টাকার চেকটি বিক্রেতা ফেরত পাঠায়। অর্থাৎ আমি একটি চেক দিয়েছিলাম 7,000 টাকার চেক, সেই চেকটি এখন ফেরত এসেছে। আমি এখন কি করব? 11 তারিখের প্রশ্নটি লক্ষ্য করো। 11 তারিখে কি বলেছে, যে আমি যে চেকটি দিয়েছি সেটা স্বাক্ষরের মধ্যে একটু অমিল ছিল, ব্যাংক টাকা দেয়নি, চেকটি ফেরত এসেছে। তো যখন আমি চেকটি দিয়েছিলাম তখন কি হয়েছিল বোর্ডে দেখো। যখন আমি চেকটি দিয়েছিলাম তখন আমার এটা আমি লিখেছি, এই জাবেদাটা লিখেছি, তাই না? এই ফাংশনটি আমি করেছিলাম। যদি ফেরত আসে এখন ঠিক তার উল্টো কাজটা করব। এই যদি ফেরত আসে, আমি যখন ফেরত আসছে বলেছি 11 তারিখে যখন বলছি যে ফেরত আসে, তখন এটার কি হবে? বিপরীত কাজ হবে। এটার বিপরীত কাজ করব। কি করব? ব্যাংক হিসাব আছে ক্রেডিট, এটা হয়ে যাবে ডেবিট। ব্যাংক হিসাব হবে কি? ডেবিট। আর প্রদেয় হিসাব আছে ডেবিট, এটা হবে কি? ক্রেডিট। বুঝতে পারছি আমরা?
আমরা এখানে ব্যাংক হিসাব যা ছিল আর প্রদেয় হিসাব যা ছিল এটা চেঞ্জ হয়ে যাবে। ব্যাংক হিসাব হয়ে যাবে কি ডেবিট, আর প্রদেয় হিসাব হবে কি ক্রেডিট, যেহেতু ফেরত আসছে। সো আমি যদি এখন সংক্ষেপে এটি বুঝিয়েছি তোমাদের, আমি যদি এখন বোর্ডে লিখি 11 তারিখের সমাধান কি হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। তাহলে 11 নম্বরে কি হচ্ছে, চেকটি যেহেতু ফেরত আসছে আমি বলবো ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। বিক্রেতার নিকট থেকে চেকটি ফেরত পাওয়া গেল। কত টাকার চেক ছিল? 7,000 টাকার চেক ছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি দেখলাম এখানে? আমরা দেখলাম যে চেক যদি ফেরত আসে আমি এই ব্যাংক হিসাবকে ডেবিট করব আর প্রদেয় হিসাবকে ক্রেডিট করব। ঠিক আছে, তাহলে চেক ফেরত আসলে আমরা এই কাজটি করব। এখানে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, তোমরা যদি কোনো কিছু না বোঝো তোমরা কমেন্টসে লেখো যে স্যার আমি এটা বুঝি না, আমি তোমাদের সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কোনো কমেন্টস আসলে আমরা তোমাদেরকে সেই কমেন্টসের অ্যান্সার দিব ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে 11 নাম্বার হলো, 9 নাম্বার হলো, আর 1 তারিখের ফাংশনটি হলো। আমরা এখন 12 নাম্বার লেনদেনটিতে যাব। 12 নাম্বারে দেখো কি আছে, ভালো করে দেখো। 12 তারিখের ফাংশনটি আমরা এখন করতে চাই। কাগজে লিখ। 12 তারিখের ফাংশনটি আমরা করব। তোমরা দেখো 12 নাম্বার প্রশ্নে কি আছে। 12 নাম্বারে আছে, আমি যে 9 তারিখে দেখো 9 তারিখে নমিতা ট্রেডার্সের নিকট পণ্য বিক্রি করেছিলাম, সেই চেকটি ব্যাংকে জমা দিয়েছিলাম। আজ 12 তারিখে এসে বলছে 9 তারিখে ব্যাংকে জমাকৃত চেকটি প্রত্যাখ্যাত হলো। কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে আমি এই প্রবলেমটি নিয়ে তোমাদের সাথে কথা বলবো। এবং দেখো আমরা এই যে 9 তারিখের যে ফাংশনটি সেটি কি ছিল, আমরা তখন লিখেছিলাম কি ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 9 তারিখে তোমরা খাতায় নিশ্চয়ই তুলে রেখেছো। 9 তারিখে ছিল আমরা পণ্য বিক্রয় করে চেক পেয়েছি, চেকটি আমি নমিতা ট্রেডার্সের নিকট থেকে পেয়েছি এবং এটি ব্যাংকে জমা দিয়েছি। আজকে 12 তারিখে এসে বলছে নমিতা ট্রেডার্সের নিকট যে চেকটি আমরা কি করেছি পেয়েছি নমিতার কাছ থেকে, সেই চেকটি প্রত্যাখ্যাত হলো। তো প্রত্যাখ্যাত হলে আমি কি করব? আমি যদি চেক পাই সেই চেকটি আমি ব্যাংকে জমা দিয়েছি। এখন প্রত্যাখ্যাত হওয়া মানে ব্যাংক থেকে সে চেকটি ফেরত আসা। প্রত্যাখ্যাত মানে ব্যাংক থেকে সে চেকটি ফেরত আসা। যদি ব্যাংক থেকে চেকটি ফেরত আসে, ফেরত আসলে আমি এখন নমিতাকে দিয়ে দিব, বলবো নমিতা তুমি আমাকে চেক দিয়েছিলে, এই চেকটি ফেরত আসছে, তুমি এই চেকটি নাও আর আমাকে টাকা দাও। তুমি যে 25,000 টাকার পণ্য আমার কাছ থেকে কিনেছ সেই টাকাটা আমাকে দাও। তার অর্থ হলো এই যে আমি এখন কি করব, আমি এই চেকটি নমিতা ট্রেডার্সকে ফেরত দিব। তো নমিতা ট্রেডার্স কি আমার কাছে প্রাপ্য হিসাব, নমিতা ট্রেডার্স কি প্রাপ্য হিসাব।
আমি এই টাকাটা নমিতা ট্রেডার্সের নিকট পাবো। প্রাপ্য হিসাব নমিতা ট্রেডার্স ডেবিট। শুধু প্রাপ্য হিসাব লিখলে হবে, তবে পাশে এইভাবে নমিতা ট্রেডার্স লিখলে খুব ভালো হবে। ঠিক আছে, শুধু প্রাপ্য হিসাব হলে হবে, তবে পাশে যদি আমি একটা নমিতা ট্রেডার্সের নামটা লিখে দিতে পারি তাহলে আরো ভালো হবে। সেজন্য আমি পাশে এরকমভাবে প্রাপ্য হিসাবের পাশে নাম লিখে দিব এবং প্রদেয় হিসাব থাকলে তার পাশে নামটা লিখে দিব। তাহলে প্রাপ্য হিসাব নমিতা ট্রেডার্স ডেবিট, আর ব্যাংক হিসাব হবে আমার ক্রেডিট। ব্যাংক হিসাব হবে ক্রেডিট। 12 তারিখে, তাহলে 12 তারিখে এখানে টাকার উল্লেখ নাই, 9 তারিখের কথা বলা আছে। 9 তারিখে কত টাকা ছিল? 9 তারিখে ছিল 25,000 টাকা। তাহলে এখন 12 তারিখে এসে এখানে সেই 25,000 টাকাই হবে। আর এখানে ব্যাখ্যা লিখতে হবে। ব্যাখ্যাটা কি লিখব? নমিতা ট্রেডার্স এর নিকট থেকে প্রাপ্ত চেকটি প্রত্যাখ্যাত হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে সমাধানটি দেখতে পাচ্ছ যে আমরা 9 তারিখে বলেছি যে আমি পণ্য বিক্রয় করেছি, চেক পেয়েছি, তাই তো? আর 12 তারিখে এসে বলছি যে চেকটা আমি 9 তারিখে পেয়েছিলাম, সেটি তো ব্যাংকে জমা দিয়েছিলাম, এখন সেই চেকটি প্রত্যাখ্যাত হয়েছে, চেকটি ফেরত এসেছে। যেহেতু চেকটি প্রত্যাখ্যাত হয়ে ফেরত আসছে, তো আমি চেকটি পেয়েছিলাম যার কাছ থেকে তাকে আমি ফেরত দিব। আমি চেকটি পেয়েছিলাম নমিতা ট্রেডার্সের কাছ থেকে, সো প্রাপ্য হিসাব নমিতা ট্রেডার্স হিসাব ডেবিট হবে আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তোমাদের কোনো কোশ্চেন থাকলে লিখবা, কিন্তু তোমাদের প্রশ্ন কমেন্টসে লিখে দিবে, আমি অ্যান্সার দিব তোমাদের। ঠিক আছে, তাহলে 12 তারিখের ফাংশনটি কি শেষ হলো? আমরা তাহলে সামনে আগাচ্ছি। আমরা এখন আবার তোমাদেরকে পুরো প্রশ্নটা দেখাচ্ছি এবং তোমরা এবার 13 তারিখের লেনদেনটি দেখো। 13 তারিখে কি আছে এবং তোমরা খাতায় কিন্তু লিখতে পারো। আমি যে সময় তোমাদের দিচ্ছি, তোমরা চাইলে সুন্দর করে খাতায় লিখে নাও, লিখতে পারো, এবং খাতায় লিখলে তোমাদের কিন্তু মনে থাকবে। শুধু শুনলে মনে থাকে না, খাতায় লিখবা। বুঝলো? 13 তারিখে কি আছে দেখো, কারবারি বাট্রায় পণ্য ক্রয় 25,000 টাকা। কারবারি বাট্রায় পণ্য ক্রয় 25,000 টাকা। হ্যাঁ, তো এই যে কারবারি বাট্রায় পণ্য ক্রয়, এটা আমরা একটু বুঝবো। হ্যাঁ, কারবারি বাট্রায় পণ্য ক্রয় এটা আমরা বুঝতে চাই। তো কারবারি বাট্রায় যদি পণ্য ক্রয় করি তাহলে কি হবে? কারবারি বাট্রায় পণ্য ক্রয়, এখানে দেখো বলা আছে 10% কারবারি বাট্রায়। কত টাকার পণ্য ক্রয়? এখানে বলা আছে 25,000 টাকা। প্রশ্নে এরকম একটা কথা লেখা, তাই তো, যে 10% কারবারি বাট্রায় আমি পণ্য ক্রয় করেছি, কত টাকা? 25,000 টাকা। তাহলে 25,000 টাকা যদি আমার ক্রয় হয়, 25,000 টাকার 10% কত? 2500 টাকা। এই 2500 টাকা হলো আমার কারবারি বাট্রা, এটা আমার কারবারি বাট্রা 2500 টাকা। এই যে 2500 টাকা আছে, এই 2500 টাকা আমি কি করব? এখন এই 25,000 টাকা থেকে আমি মাইনাস করে দিব।
তাহলে 25,000 টাকা থেকে যদি আমি এই 2500 টাকা মাইনাস করে দেই তাহলে কত টাকা থাকে? 25,000 থেকে 2,000 মাইনাস করে থাকে 23,000, 23,000 থেকে আরো 500 মাইনাস করে থাকে 22,500, তাই তো? তো কারবারি বাট্টায় যদি পণ্য ক্রয় করা হয় তাহলে মনে রাখবো আমরা এই কারবারি বাট্টার যে টাকা, এই টাকাটি আমি কি করব, আমি এই এখান থেকে এটা মাইনাস করে দিব। পণ্যের মূল্য থেকে এই কারবারি বাট্টা টাকাটা কি করব, মাইনাস করে দিব। এখান থেকে মাইনাস করে দেওয়ার পরে যে অ্যামাউন্টটা থাকবে এই যে 22,500, এইটা হলো আমার নিট অ্যামাউন্ট। এটি হলো আমার নিট পণ্য ক্রয়, পণ্যের নিট মূল্য। পণ্যের যদি এই নিট মূল্য আমি বের করতে পারি তাহলে এই নিট মূল্যটি এই যে 22,500 টাকা, এটি আমি হিসাবভুক্ত করব। আমি মনে রাখবো কারবারি বাট্টা হিসাবভুক্ত হবে না, হিসাবভুক্ত হবে না। কারবারি বাট্টা কি হবে না? হিসাবভুক্ত হবে না। এটা কি হবে? শুধু বাদ যাবে। 25,000 থেকে এই 2,500 টাকা কারবারি বাট্টা বাদ যাবে। বাদ যাওয়ার পরে যা থাকবে এটি হবে আমার পণ্যের কি মূল্য? নিট মূল্য। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পণ্যের ক্রয় মূল্য নির্ণয় করার সময় বা বিক্রয় মূল্য নির্ণয় করার সময় যদি বাট্টা থাকে, মানে কারবারি বাট্টা থাকে, সেই কারবারি বাট্টা আমরা কি করব? বাদ দিব। বাদ দিয়ে যে মূল্যটা পাওয়া যাবে সেই মূল্যটা লিখব। হ্যাঁ, যেমন আমরা এখানে লিখেছি পণ্যের ক্রয় মূল্য আছে কত টাকা? 25,000 টাকা, আর এখানে 10% আছে ডিসকাউন্ট। তো 10% আমরা এখান থেকে মাইনাস করে দিব। এই 2500 টাকা হয় 10%। এই 10% যদি মাইনাস করি 25,000 থেকে 10% থাকে 22,500। এই 22,500 টাকা আমি হিসাবভুক্ত করব। তাহলে পণ্য ক্রয় এখানে আমার কত আসলে? আসলে এখানে আমার পণ্য ক্রয় 25,000 টাকা নয়, এখানে পণ্য ক্রয় কত? 22,500 টাকা। এখানে পণ্য ক্রয় মূল্য কত? 22,500 টাকা। এই যে 22,500 টাকা, এই টাকাটা আমি কিন্তু এখন হিসাবভুক্ত করব। আমি এখন পণ্য ক্রয় করেছি, পণ্য ক্রয়ের জাবেদা আমি লিখব। পণ্য ক্রয়ের জাবেদা কি? আমরা জানি ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। এখানে লিখব 10% কারবারি বাট্টায় পণ্য ক্রয়। কত টাকা লিখব? ওই আগেই বলেছি, এখানে টাকা লিখবো আমি 22,500। প্রিয় বন্ধুরা, আমরা বলেছি যে কারবারি বাট্টা হিসাবভুক্ত হবে না। কারবারি বাট্টা বাদ দিয়ে যে টাকা থাকবে সেই টাকা লিখতে হবে। দেখো, পণ্যের মূল্য ছিল আমার এখানে কত? 25,000 টাকা। পণ্যের মূল্য ছিল, আমি আবারও বলেছি, পণ্যের মূল্য ছিল 25,000 টাকা। তা থেকে আমি বাট্টা বাদ দিয়েছি 2500 টাকা। তাহলে আমি যে পেয়েছি টাকাটা, সেই টাকাটা হলো 22,500। এই 22,500 টাকা আমি এখানে লিখেছি। এখন তোমরা প্রশ্ন করেছো, এখানে একজন প্রশ্ন করেছো বাট্টা কাউন্ট হবে না কেন, তাই না? যে প্রশ্ন করেছো তাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। চমৎকার কোশ্চেন। তোমাদের প্রশ্ন পেলে আমরা কিন্তু উদ্দীপ্ত হই। আমরা চাই তোমরা বেশি বেশি প্রশ্ন করবা। প্রশ্ন করতে করতে আমাদেরকে জর্জরিত করে ফেলবা, বুঝছো? তাহলে কি হবে? তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারলে আমরা কিছুটা হলো নিজেদেরকে বলতে পারবো যে হ্যাঁ, আমার ছাত্রের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি। ঠিক আছে? খুব সুন্দর কোশ্চেন করেছো যে বাট্টা কেন কাউন্ট হবে না।
প্রিয় প্রশ্নকর্তা, হ্যাঁ, আপনি আজকে একটা দোকানে যাবেন, যা বলবেন ভাই আপনার দোকানে আসছি এই কি কিনতে, বই কিনতে, বইয়ের দাম কত? দোকানদার বলবে যে বইয়ের দাম এই যে গায়ে লেখা আছে ভাই 300 টাকা। তুমি বলবা কত পার্সেন্ট কমিশন দিব? হ্যাঁ, তুমি বলবা কি কত পার্সেন্ট কমিশন দিব? তো বিক্রেতা বলবে ভাই কমিশন 20%। তো তুমি কি করবা? বলবো 20% তাহলে বাদ দেন, 300 টাকা বইয়ের মূল্য, আর কমিশন যে 20% বাদ দেন। বাদ দেওয়ার পরে এখন দাম কয় টাকা? এখন দাম টাকা হলো 60 টাকা, বাদ দাও। তার 300 টাকা থেকে 60 টাকা বাদ থাকলো কত? 240 টাকা। এখন দোকানদারকে তুমি কয় টাকা দিবা? 300 টাকা দিবা না 240 টাকা দিবা? 240 টাকা দিবা। এবং তুমি তোমার হিসাবের খাতায় লিখবা যে আমি 240 টাকা দিয়ে বই ক্রয় করছি। বিক্রেতা লিখবে আমি 240 টাকায় পণ্য বিক্রয় করেছি। দ্যাট ইজ ফাইনাল। সো ওই যে 60 টাকা ডিসকাউন্ট, এটি আমি কিন্তু কোথাও লিখছি না। ওই ডিসকাউন্টকে বলা হচ্ছে ট্রেড ডিসকাউন্ট, মানে কারবারি বাট্টা। কারবারি বাট্টার নিয়ম হলো কি, পণ্য ক্রয় বিক্রয়ের সময় তার যে মূল্য, লিখিত মূল্য থেকে কিছু টাকা ছাড় পাওয়া, ছাড় দেওয়া। হ্যাঁ, এই যে কিছু টাকা আমি ছাড় দিব, আরেকজন ছাড় পাবে, এটাকে বলা ডিসকাউন্ট বা কারবারি বাট্টা। এখন এই যে কারবারি বাট্টা, এই কারবারি বাট্টা বাদ দিয়ে তখন আমরা হিসাব করি। 300 টাকার বই আমি 60 টাকা কি করলাম, ডিসকাউন্ট পেলাম, আমি তাকে মূল্য দিব 240 টাকা। সো এই 240 টাকা আমি হিসাবের খাতায় লিখব। ঠিক অনুরূপভাবে এই প্রশ্নটি সমাধান করা হয়েছে। এখানে পণ্যের মূল্য ছিল 25,000 টাকা, 10% ছিল ডিসকাউন্ট। এই 22,000, 25,000 থেকে এই 2,500 মাইনাস করেছি আমি। এখন আমার হাতে আছে 22,500 টাকা। এই যে 22,500 টাকা, এই 22,500 টাকা কিন্তু আমার এখন পণ্যের ভ্যালু। আমি এখন হিসাবের খাতায় লিখব এই 22,500 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন আরও কি কোশ্চেন আছে? বারবার প্রশ্ন করবা, তাহলে কিন্তু খুব ভালো লাগে, ইন্টারেকশন সৃষ্টি হয়। তুমি প্রশ্ন করেছ যে আমি আশা করছি সে উত্তর পেয়েছ। আমরা সামনে আগাবো। আমরা সামনে আগাচ্ছি। এখন 13 নম্বর প্রশ্নের উত্তর শেষ হওয়ার পরে আমরা এখন 14 নম্বরে যাব। 14 নম্বর প্রশ্নে কি আছে ভালো করে দেখো, খাতায় নোট লেখো। আবারও প্রশ্ন করবে, তোমরা প্রশ্ন করলেই আমি উত্তর তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। 14 নম্বরে দেখো কি আছে। চোদ্দ নম্বর প্রশ্ন, আমরা এখন 14 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি। 14 নম্বরেও আবার সেই কারবারি বাট্টার ফাংশন। 14 নম্বরে কি বলেছে? কারবারি বাট্টায় পণ্য ক্রয় নাকি বিক্রয়? বিক্রয়, তাই না? পণ্য বিক্রয়। তো 5% কারবারি বাট্টায় পণ্য বিক্রয় কত টাকা? 16,000 টাকা। হ্যাঁ, 5% কারবারি বাট্টায় পণ্য বিক্রয় 16,000 টাকা। তো এখানে বিক্রয় যদি হয়, আমরা জানি যে জাবেদা কি হবে, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। %, কারবারি বাট্টায় পণ্য বিক্রয়। তাহলে পণ্যের বিক্রয় মূল্য কত আছে? পণ্যের বিক্রয় মূল্য আছে 16,000 টাকা। তো পণ্যের বিক্রয় মূল্য যদি 16,000 হয়, তা থেকে আমি 5% বাদ দিব। 5% কত হবে বলো তো? 800 টাকা নাকি? 5% 800 টাকা হবে। এই 16,000 টাকার 5%।
5%, হ্যাঁ, এটা কত হবে 800 টাকা। এই যে 800 টাকা, এই 800 টাকা আমি এখান থেকে মাইনাস করব। 800 টাকা মাইনাস করলে কত থাকবে? 15,200। এখন পণ্য বিক্রয় আমি এখানে জাবেদা করব 15,200 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখছো যে পণ্য ক্রয় করার সময় এবং বিক্রয় করার সময় যদি বাট্টা থাকে সেই বাট্টাটা আমরা বাদ দিয়ে হিসাবভুক্ত করেছি, তাই তো? এই যে পণ্য ক্রয় এবং বিক্রয়ের সময় যে বাট্টার সৃষ্টি হলো তাকে আমরা বলছি কি বাট্টা? কারবারি বাট্টা। কারবারি বাট্টাকে আমরা বলেছি হিসাবভুক্ত করব কিভাবে? পণ্যের মূল্য থেকে বাদ দিয়ে। পণ্যের মূল্য থেকে বাদ দেওয়ার পরে যে নিট অ্যামাউন্ট থাকবে সেই নিট অ্যামাউন্ট 15,200 টাকা, এই টাকাটা আমি এখানে হিসাবভুক্ত করব। এই টাকাটা আমি এখানে হিসাবভুক্ত করব। ঠিক আছে? তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ডেবিট, ক্রেডিট। হ্যাঁ, কত টাকা? 15,200 টাকা। কারো কোনো কোশ্চেন থাকলে আবারও কোশ্চেন করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে কারবারি বাট্টার মাধ্যমে পণ্য বিক্রয় হলে, ক্রয় হলে, হ্যাঁ, কি করব? পণ্যের মূল্য থেকে সেই বাট্টা বাদ দিব, তারপর যে নিট অ্যামাউন্ট সেটি হিসাবভুক্ত করব। আরেকটি বাট্টা কিন্তু আছে, সেই বাট্টাকে বলা হয় নগদ বাট্টা। কি বাট্টা? নগদ বাট্টা। আমরা বলি বাট্টা দুই প্রকার, একটি হলো ট্রেড ডিসকাউন্ট, একটি হলো ক্যাশ ডিসকাউন্ট। একটি হলো কারবারি বাট্টা, আরটি হলো নগদ বাট্টা। তো কারবারি বাট্টা যদি হয় তার ফাংশনটা কি বলেছি কিছুক্ষণ আগে, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য থেকে বাদ দিয়ে হিসাবভুক্ত করতে হবে। আর যদি নগদ বাট্টা হয় তখন কি হবে এটি আমরা সামনে কিন্তু শিখব। তারপরে আজকে যেহেতু আলোচনায় এসেছে আমি একটু হিন্টস দিচ্ছি। তোমার কাছে আমি 100 টাকা পাই, তো তোমার কাছে আমি যদি 100 টাকা পাই, আমি বললাম যে দোস্ত তুই টাকা কবে দিবি আমাকে? তুমি বললা যে আমি তোমাকে টাকা দিব 1 মাস পর। তো ঠিক আছে, 1 মাস পরে দিও। এখন ধরো 1 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে আমার টাকার বিশেষ প্রয়োজন, তাকে আমি অফার করলাম যে দোস্ত তোমার কাছে আমি 100 টাকা পাই, তুমি বলেছো 1 মাস পরে দিবে, কিন্তু আমার আজকে টাকার বিশেষ দরকার, তুমি যদি আজকে দাও আমার খুব উপকার হবে, আর তোমারও একটা উপকার হবে। অর্থাৎ আমার কি উপকার হবে? তোমার উপকার হলো তোমাকে আমি কিছু টাকা এখান থেকে ছাড় দিব, ডিসকাউন্ট দিব, তোমাকে আমি এখান থেকে 5% টাকা ছেড়ে দিব। তাহলে আমি 100 টাকা ওর কাছে পাই, সে আমাকে 100 টাকা দিতে রেডি, প্রতিশ্রুতিবদ্ধ। এই যে 100 টাকা সে আমাকে দিবে এটা ম্যান্ডেটরি, দিতে বাধ্য। প্রশ্নটা হলো আমি যখন এখন এই টাকার বিশেষ প্রয়োজনে তাকে ছাড় দিচ্ছি, 100 টাকা থেকে কিছু টাকাতে আমি ছাড় দিই, এই যে ছাড় দিব এই ছাড়কে বলা হবে নগদ বাট্টা। অর্থাৎ নগদ টাকা কালেকশন করার সময় অথবা নগদ টাকা পরিশোধ করার সময়, অর্থাৎ দেনা পাওনা নিষ্পত্তির সময় তার প্রাপ্য অর্থ থেকে যদি আমি কিছু টাকা কম দিতে পারি, সেটি হলো আমার ক্যাশ ডিসকাউন্ট। আর এই ক্যাশ ডিসকাউন্ট হিসাবভুক্ত করতে হবে। আমরা বলছি কারবারি বাট্টা বাদ দিয়ে শুধু লিখে দিব নিট অ্যামাউন্ট, আর ক্যাশ ডিসকাউন্টের সময় এই ক্যাশ ডিসকাউন্টটা লিখতে হবে, নগদ বাট্টা লিখতে হবে। আমরা সামনের অঙ্কগুলোতে সেই বিষয়টি পাব। এখন আমি তোমাদেরকে যাচ্ছি 15 নাম্বার লেনদেন নিয়ে, তোমরা প্রশ্নটি আবার দেখো। প্রশ্নটি আবার দেখো, 15 নাম্বার লেনদেনটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। কি আছে 15 নম্বরে? পনেরো নম্বরে সেই জিনিস আছে যে জিনিস কিছুক্ষণ আগে আমি আলোচনা করেছি। কি? ক্যাশ ডিসকাউন্টের ফাংশন আছে, নগদ বাট্টার ফাংশন আছে। আমি বলেছি কারবারি বাট্টা 13 নম্বরে এবং 14 নম্বরে কারবারি বাট্টা আছে, এটি হিসাবভুক্ত হবে না।
আর 15 নম্বরে এসে একটা বাট্রা আছে, এটা এখানে দেখো, প্রশ্নটি ভালো করে দেখো, বুঝতে পারবা। প্রশ্নটি তোমরা খাতায় তুলে ফেলো। হ্যাঁ, প্রশ্নটি খাতায় তুলে ফেলো, তারপরে আমি লিখবো। প্রশ্নটা সুন্দর করে তুলো। হ্যাঁ, খাতায় তুলে ফেলো, খাতায় লিখো। 15 নম্বর, 15 তারিখের যে লেনদেনটি আছে, আমরা এটি খাতায় লিখব। আমরা 15 তারিখ, হ্যাঁ, তোমরা আরেকটি প্রশ্ন করেছো যে নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদায় কারবারি বাট্রা কতটুকু যাবে। খুব সুন্দর কোশ্চেন। নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদা কিন্তু আমরা এখন আলোচনা করতে চাই না। তুমি প্রশ্ন করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। কেন আলোচনা করতে চাই না? আমরা জেনারেল জার্নালগুলো করতেছি, একদম প্রাইমারি জার্নাল করছি। তো আমরা নগদ প্রাপ্তি প্রদান জাবেদা যখন করব, ক্যাশ রিসিপ্ট জার্নাল, ক্যাশ পেমেন্ট জার্নাল যখন করব, তখন এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। কারণ আমাদের সাথে এখন সারা দেশ থেকে আমি জানি যে অসংখ্য ছাত্ররা অংশগ্রহণ করছে। এই বিশেষ টপিক নিয়ে আমি আলোচনা করছি। ওই টপিকের বাইরে যদি কোনো কোশ্চেন তোমরা করো, সেখানে চলে যাও, তাহলে কি হবে, আজকের যে আমার আলোচ্য বিষয় এটি নিয়ে আলোচনা করা সম্ভব হবে না। তো আমি এখানে থাকতে চাচ্ছি, অন্য একটু অ্যাডভান্স ফাংশনে যেতে চাচ্ছি না। এই জন্য চাচ্ছি না। আমার এই কমার্সে কিন্তু ভর্তি হয়েছে আর্টস থেকে এসে, আমাকে এখানে ভর্তি করেছি আমরা সায়েন্স থেকে অনেক স্টুডেন্টকে। সো সায়েন্স এবং আর্টসের যারা আছে তারা কিন্তু ওই ক্যাশ প্রাপ্তি এবং প্রদান জাবেদা কি এটাই বোঝে না। তো সেখানে আবার কতটুকু যাবে ওই ফাংশনটা নিয়ে আমি আজকে কথা বললে ক্লিয়ার হবে না। সো তোমাকে একটু অনুরোধ করব, তুমি অপেক্ষা করতে থাকো। আমরা যেদিন এই চ্যাপ্টারটি পার্টটি পড়াবো, ক্যাশ প্রাপ্তি এবং প্রদান জাবেদা, সেদিন তোমার এই প্রশ্নের উত্তর দিব। ধন্যবাদ তোমাকে। তো আমরা বলছি যে 15 তারিখে এখন শিখাবো। 15 তারিখে দেখো কি আছে, 7,000 টাকার একখানি প্রাপ্য বিল নগদ অর্থের প্রয়োজনে ব্যাংক থেকে 6,700 টাকায় ভাঙানো হলো। 15 তারিখে কি আছে যে 7,000 টাকার একটা বিল, আমার নগদ অর্থের আজকে বিশেষ প্রয়োজন। আমি ব্যাংকে গিয়ে বললাম, ভাই আমার এই বিলটি তুমি কিনে নাও, তুমি আমাকে কিছু টাকা দাও। তো ব্যাংক আমাকে 6,700 টাকা দিল। আমার এই 6,700 টাকাই কি ক্যাশ প্রাপ্তি। আর এই 300 টাকা আমার কি, 300 টাকা ওই যে 7,000 থেকে 6,700 মাইনাস করো, 300 টাকা থাকে, এই 300 টাকা আমার কি, 300 টাকা আমার বাট্রা। আর এই যে 300 টাকা বাট্রা, এই বাট্রাকে বলা হচ্ছে নগদ বাট্রা, ক্যাশ ডিসকাউন্ট। আমি এখন তোমাদের এই 15 তারিখের লেনদেনটি বোঝাচ্ছি। আমার একটা বিল ছিল, বিলের মূল্য কত, 7,000 টাকা। এই 7,000 টাকার বিল আমার কাছে আছে। আমি এই বিলের টাকা একটা নির্দিষ্ট মেয়াদের পরে পাবো, নির্দিষ্ট সময়ের পরে এই টাকাটা পাবো। কার কাছ থেকে পাবো? প্রাপ্য বিল যিনি আমাকে দিয়েছেন তার কাছ থেকে পাবো। প্রশ্ন হলো, আমার আজকে টাকার বিশেষ প্রয়োজন। আজকে যখন আমার বিশেষ প্রয়োজন, তখন আমি এই টাকা তোমার পাওয়ার জন্য আমি এই বিলটি নিয়ে ব্যাংকে গেলাম। ব্যাংক কিন্তু প্রাপ্য বিল ক্রয় করে, প্রাপ্য বিল ভাঙিয়ে থাকে, ডিসকাউন্ট করে, বিনিময়, এটাকে আমরা বিনিময় বিল বলি, প্রাপ্য বিল, প্রদেয় বিল, এগুলো। তো এই যে প্রাপ্য বিল, এটি আমার সম্পদ। এই সম্পদ কত টাকা? 7,000 টাকার প্রাপ্য বিল। এই 7,000 টাকার বিলটি নিয়ে আমি ব্যাংকে গেলাম। হ্যাঁ, ব্যাংকে বললাম যে ভাই আমি 7,000 টাকার বিল আমার কাছে আছে, এটার মেয়াদ শেষ হবে আর 10 দিন পরে, কিন্তু আমার আজকে টাকা খুব দরকার, তুমি এই বিলটি কিনে রাখো, তোমাকে আমি বিলটা দিয়ে দিই, তুমি আমাকে এখন কিছু টাকা দাও, আমার খুব টাকার বিশেষ প্রয়োজন। ব্যাংক আমার সাথে আলোচনা করে ব্যাংক কি করলো, আমাকে 6,700 টাকা দিল। আমি ব্যাংক থেকে কত টাকা পেলাম? 6,700 টাকা পেলাম। তাহলে ব্যাংকে থেকে আমি বিলটি ভাঙিয়ে পেলাম 6,700। তাহলে এখানে আমার এই যে 300 টাকা গ্যাপ আছে, এটাকে বলা হচ্ছে নগদ বাট্রা। কি বাট্রা? নগদ বাট্রা। এই যে নগদ বাট্রা, এটা এই নগদ বাট্রা আমার দুই প্রকার। নগদ বাট্রা কয় প্রকার? দুই প্রকার। একটা হলো
প্রদত্ত বার্তা, একটা হলো প্রাপ্ত বার্তা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি বিলটা ভাঙিয়েছি ব্যাংকে, ভাঙিয়ে আমি ক্যাশ টাকা পেয়েছি। আমি যখন ক্যাশ পেয়েছি ৬,৭০০ টাকা ক্যাশ পেয়েছি, আর এই ৩০০ টাকা আমি কি করেছি, আমি ডিসকাউন্ট দিয়েছি। এই যে ৩০০ টাকা আমি ডিসকাউন্ট দিলাম, এটা আমার জন্য প্রদত্ত বার্তা। কি বার্তা? প্রদত্ত বার্তা। সো এই প্রদত্ত বার্তাটা আমার ব্যয়। প্রদত্ত বার্তা কি? ব্যয়। আর এই প্রাপ্ত বার্তাটা হলো কি? আয়। ব্যাংক এখানে ৩০০ টাকা বার্তা পেয়েছে, তো ব্যাংকের জন্য এটা আয়, আর আমি দিয়েছি, আমার জন্য এটি ব্যয়। ঠিক আছে, তাহলে আমার কাছে এটি হবে প্রদত্ত বার্তা, আর ব্যাংকের কাছে কি হবে? প্রাপ্ত বার্তা। তাহলে আমি এটি এখন খাতায় হিসাবভুক্ত করতে চাই। আমি এখন জাবেদা করব। কি জাবেদা করব? লক্ষ্য করো, আমি নগদ টাকা পেয়েছি, সো নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট। নগদ টাকা পেয়েছি ৬,৭০০, আর প্রদত্ত বার্তা হিসাব, এই প্রদত্ত বার্তা হিসাব এটিও ডেবিট। এখানে ওইটা হলো ৩০০ টাকা, আর প্রাপ্য বিল আমার কাছ থেকে চলে গেল, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট ৭,০০০ টাকা। ব্যাখ্যা লিখব, এত টাকা প্রাপ্য বিল ৬,৭০০ টাকায় ব্যাংকে ভাঙানো হলো। এখন এই যে ব্যাংকে ভাঙালাম, এই জায়গায় একটা কোশ্চেন থাকে, এই জায়গায় একটা প্রবলেম থাকে। সেটা কি জানো? কেউ কেউ মনে করেন যে যেহেতু ব্যাংকে আমি বার্তায় ভাঙিয়েছি, তো এই টাকাটা ব্যাংক প্রথমে আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দিবে। আসলে এটি রিয়েলিটি, এটি বাস্তবতা। ব্যাংকের সাথে যে কোনো ট্রানজ্যাকশন তুমি করো, ব্যাংক বলবে তোমার আগে একটা অ্যাকাউন্ট করো, সেই অ্যাকাউন্টে ব্যাংক তোমার টাকাটা জমা করে দিবে। তুমি তখন সেখান থেকে চেক দিয়ে টাকা তুলতে পারবে। চেক দিয়ে যখন টাকা তুলবে তখন তোমার ক্যাশ হয়ে যাবে। তো যখন ক্যাশ হয়ে যাবে তখন কেউ কেউ বলেন যে সো নগদান হিসাব ডেবিট, আমি তো ক্যাশ পাচ্ছি। আবার কেউ বলেন যে আমি তো চেক দিয়ে নিজে টাকা তুললাম, সেটি একটা লেনদেন। আর আমি যখন এটি ভাঙালাম, বার্তায় ভাঙালাম, ডিসকাউন্ট করলাম, তখন আমার এই টাকাটা জমা হচ্ছে কোথায়? ব্যাংক হিসাবে জমা হচ্ছে। তো ব্যাংক হিসাব হবে ডেবিট। আমি কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করছি, তোমাদের কনফিউশন হতে পারে। আমি যখন বিলটি বার্তায় ভাঙিয়েছি, ডিসকাউন্ট করেছি, ব্যাংকের কাছে বিক্রয় করে দিয়েছে, ব্যাংক আমাকে ৬,৭০০ টাকা দিয়েছে, এই টাকাটা ব্যাংক প্রথম কি করবে? আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে ব্যাংক হিসাবে সেটা জমা করে দিবে। তো ব্যাংক হিসাব ডেবিট। কিন্তু আমার যেহেতু বিশেষ প্রয়োজন, আমি কিন্তু এখন টাকাটা ব্যাংক থেকে তুলে ফেলবো। আমি তো ব্যাংকে টাকা জমা রাখার জন্য বিলটা বার্তায় ভাঙাই নেই, ৩০০ টাকা লস দিয়ে ভাঙাচ্ছি। কেন? আমার টাকার বিশেষ দরকার, তাই। সো আমি চাচ্ছি ক্যাশ টাকা তুলে নিব। সো ক্যাশ যখন তুলে নিব তো ক্যাশ হিসাব ডেবিট। তোমরা যে কোনো একটা লিখলে, অ্যাজ এ লার্নার, অ্যাজ এ শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে নগদান হিসাব লিখলেও হবে, তোমরা ব্যাংক হিসাব লিখলেও হবে। ঠিক আছে, ডেবিট। আর প্রদত্ত বার্তা এটা আমার ক্ষতি, সো ডেবিট ৩০০ টাকা, আর প্রাপ্য বিল হিসাব হবে ক্রেডিট ৭,০০০ টাকা। ঠিক আছে, আমরা নিশ্চয়ই এটি বুঝতে পেরেছি। আমরা সর্বশেষ
লেনদেনটি এখন শেষ করব। সর্বশেষ ফাংশনটি আজকের যে লেনদেনটি আছে দেখো 16 নাম্বার লেনদেন, সেই 16 নাম্বার লেনদেনটি আমি শেষ করতে চাই। তোমরা একটু কষ্ট করে ধৈর্য ধারণ করে অপেক্ষা করো, আমাদের ক্লাসের প্রায় শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। এখানে 16 নাম্বারে কি বলা আছে? 16 নাম্বারে বলা আছে কি যে দুর্ঘটনায় পণ্য নষ্ট হলো আর অর্থ ছিনতাই হলো, দুটিই আমার ক্ষতি। দুর্ঘটনায় যদি পণ্য নষ্ট হয় সেটিও আমি লিখব বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, আর পণ্য নষ্ট হলে ক্রয় হিসাব ক্রেডিট। আর অর্থ যদি ছিনতাই হয় এটিও আমার বিবিধ ক্ষতি, আমি এখানে লিখব দুটি, যেহেতু আমার ক্ষতি দুটি আমি লিখব বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। আমার ক্ষতি হয়েছে কয় টাকা? 4000 আর 3000, 7000 টাকা। বিবিধ ক্ষতি হিসাব ডেবিট 7000 টাকা। পণ্য যেহেতু নষ্ট হয়েছে দুর্ঘটনায়, পণ্য যদি নষ্ট হয়, এখানে পণ্য নষ্ট হয়েছে 4000 টাকা, যে পণ্য নষ্ট হয় তাহলে কি হবে? আমরা ক্রয় হিসাবকে ক্রেডিট করব, ক্রয় হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব হবে ক্রেডিট। ক্রয় হিসাব ক্রেডিট হবে কত টাকা? পণ্য নষ্ট হয়েছে 4000 টাকা, তাহলে 4000 টাকা পণ্য নষ্ট হলো, ক্রয় হিসাব ক্রেডিট। আর নগদ টাকা যে আমার কাছ থেকে ছিনতাই হলো সেজন্য নগদান হিসাব হবে ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট হলো 3000 টাকা। ঠিক আছে, এখন আমি ব্যাখ্যা লিখব। হ্যাঁ, যে পণ্য নষ্ট হওয়ায় ও অর্থ ছিনতাই হওয়ায় বিবিধ ক্ষতি হিসাবে হিসাবভুক্ত করা হলো, হিসাবভুক্ত করা হলো। এই তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 16 মে পর্যন্ত যে আমাদের যে ফাংশনটি সেটি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। নষ্ট হলে, ক্ষতি হলে বিবিধ ক্ষতি ডেবিট। যে ক্ষতিটি আমি হিসাবের খাতায় বিশেষভাবে লিখতে পারছি না, যে ছিনতাই হিসাব তো লেখা সম্ভব না, চুরি হিসাব, নষ্ট হিসাব লেখা যাবে না, দুর্ঘটনা হিসাব লেখা যাবে না, এগুলোর ক্ষেত্রে আমি লিখব বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। আর নগদ টাকা ক্ষতিগ্রস্ত হলে নগদান হিসাব ক্রেডিট করতে হবে, পণ্য ক্ষতি হলে ক্রয় হিসাব ক্রেডিট করতে হবে। তাহলে আজকে আমরা যে অঙ্কটি নিয়ে আলোচনা করলাম, এই প্রশ্নটির যে প্রবলেমগুলো ছিল আমি আশা করছি তোমরা সেগুলো বুঝতে পেরেছ। তারপরও যদি কোনো প্রবলেম ফেস করো তোমরা কমেন্টসে লিখো, আমি তোমাদের অ্যান্সারগুলো আজকে যদি আমরা ক্লাস শেষ করছি, আগামী ক্লাসেও তোমাদের সে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, আর ঢাকা কলেজের সঙ্গেই থাকো। ধন্যবাদ সকলকে।